আজকের ভিডিওটিতে ভাঁজযুক্ত গঠনে কী ধরনের নদী ব্যবস্থা ও ভূমিরূপ গড়ে ওঠে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে ভাঁজ গঠন অর্থাৎ ফোল্ডেড স্ট্রাকচার কাকে বলে। তো শিলাস্তরের সংকোচনজনিত বলের ক্রিয়ায় ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ সমন্বিত যে গঠন তৈরি হয় তাকে ভাঁজ গঠন বা ফোল্ডেড স্ট্রাকচার বলে। অর্থাৎ যখন এই কোনো শিলাস্তরেতে ঠিক এরমভাবে যখন সংকোচন বল প্রযুক্ত হয় তখন এই যে গঠনটা তৈরি হয় এই গঠনটাকে বলা হয় ভাঁজ গঠন। এবং এখানেতে দেখো এটা ভাঁজের যে অংশটা এটা রয়েছে এটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। এটা তোমরা নিশ্চয়ই জানো যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ বলা হয়। আর এই যে নিচের দিকের এই যে অবনমিত যে অংশটা এই অংশটাকে বলা হয় অধোভঙ্গ, ভাঁজের অধোভঙ্গ বলা হয়। তো এই রকম যদি কোনো শিলা গঠন তৈরি হয় তখন এই গঠনটাকে বলা হয় ফোল্ডেড স্ট্রাকচার বা ভাঁজ গঠন। এবারে আজকের ভিডিওর যে আলোচনার বিষয় এই যে ভাঁজ গঠন, এই ভাঁজ গঠনেতে কী ধরনের নদী ব্যবস্থা ও ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায়। তো প্রথমে এই যে নদী ব্যবস্থা অর্থাৎ এই জলনির্গম প্রণালী কিভাবে তৈরি হয়, কি ধরনের জলনির্গম প্রণালী তৈরি হয় সেটা আগে জেনে নেওয়া যাক। তো দেখো এই যে ভাঁজপ্রাপ্ত ভূমিটি অর্থাৎ এই ভাঁজ গঠনের যে অংশটা যে 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 মানে ভূপৃষ্ঠে যে জায়গাটাতে ভাঁজ গঠনটা তৈরি হবে, তো সেই গঠনটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই সেই গঠনের উপর থেকে প্রধান অনুগামী নদী সৃষ্টি হয়, আর যেটি এই অধোভঙ্গ বরাবর ভাঁজপ্রাপ্ত এলাকার ঢাল অনুসারে প্রবাহিত হয়। অর্থাৎ দেখো এখানেতে এই যে ছবিটি রয়েছে এখানেতে একটা ভাঁজপ্রাপ্ত গঠন দেখানো হয়েছে এবং এইখানেতে এই যে প্রধান যে অনুগামী নদীটি রয়েছে, তো এই যে অংশটা এটা ভাঁজের ঊর্ধ্বঙ্গ, এটা আমরা এক্ষুনি দেখালাম যে এটা ঊর্ধ্বভঙ্গ, আর এই যে অংশ এটা রয়েছে এটা অধোভঙ্গ। তো এই যে ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ যেটা গঠনটা রয়েছে এখানেতে এই অধোভঙ্গ বরাবর এই প্রধান অনুগামী নদী তৈরি হয়। প্রথমেতে এই ভাঁজ গঠনেতে এই যে দেখো মাঝখান থেকে এই যে নদীটা যাচ্ছে এইটা এই প্রধান অনুগামী নদী, যেটা ভাঁজের এই অধোভঙ্গ বরাবর যে অংশটা রয়েছে সেই অংশ বরাবর প্রবাহিত হবে। এবার প্রধান অনুগামী নদী তৈরি হয়ে যাওয়ার পরে এই ঊর্ধ্বভঙ্গের বাহুর ঢাল বরাবর প্রবাহিত জল একত্রিত হয়ে তির্যক অনুগামী নদী সৃষ্টি করবে, আর যেটা এই প্রধান যে অনুগামী নদী তার সঙ্গে সমকোণে মিলিত হবে। অর্থাৎ এর এই পরে যেটা হবে সেটা এই যে ঊর্ধ্বভঙ্গের এই দুদিকের এই যে ঢালটা রয়েছে, এদিকের ঢাল এবং এদিকের ঢাল, এই ঢাল বরাবর এই তির্যক অনুগামী নদী তৈরি হবে। অর্থাৎ এই যে নদীটা এটা এই তির্যক অনুগামী নদী, যেটা এই ভাঁজ গঠনের যে প্রধান অনুগামী নদী যেটা এই অধোভঙ্গ বরাবর প্রবাহিত হচ্ছে সেই অধোভঙ্গ বরাবর প্রবাহিত অনুগামী নদীর সঙ্গে সমকোণে মিলিত হবে। অর্থাৎ দেখো এই যে প্রথমে এই প্রধান অনুগামী নদীটা প্রবাহিত হচ্ছে, তারপরেতে এর দুপাশের এই ভূমি ঢাল বরাবর এখান থেকে এই তির্যক অনুগামী নদী এসে মিলিত হবে এই প্রধান নদীটার সঙ্গে। তাহলে দু রকমের নদী আমরা এখানেতে তৈরি হতে দেখছি। এরপরেতে দেখো যেটা হয় সেটা হচ্ছে যে এই তির্যক অনুগামী নদীর প্রাথমিকভাবে এই খাড়া ঢালের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য দ্রুত নিম্নক্ষয় করে, আর এই নিম্নক্ষয়ের সাথে সাথে এই মানে পরবর্তী উপনদী এই তৈরি হয় যারা প্রধান অনুগামী নদীর সমান্তরালে প্রবাহিত হয়, আর এই পরবর্তী নদীগুলি এই ঊর্ধ্বভঙ্গের আবহবিকারগ্রস্ত মস্তক দেশ বরাবর প্রবাহিত হয়ে থাকে। তো 3 নম্বর আর একটা নদী তৈরি হচ্ছে সেটা এই যে ঊর্ধ্বভঙ্গে এই পরবর্তী নদী তৈরি হয়, এবং এই যে পরবর্তী নদী কি হয় না এই প্রধান অনুগামী নদী দিকেই প্রবাহিত হয়ে থাকে। তো এই 3 রকমের নদী তৈরি হচ্ছে। প্রথমে তৈরি হলো প্রধান অনুগামী নদী যেটা এই ভাঁজ গঠনের অধোভঙ্গ বরাবর প্রবাহিত হচ্ছে। তারপরেতে এই প্রধান অনুগামী নদীর দুপাশের যে অংশ যেটা রয়েছে তার ভূমিঢাল বরাবর এই তির্যক অনুগামী নদী তৈরি হচ্ছে, এবং এই তির্যক অনুগামী যে নদী এই নদী সমকোণে এই প্রধান অনুগামী নদীর সঙ্গে মিলিত হচ্ছে। আর এই ভাঁজের যে ঊর্ধ্বভঙ্গ এই ঊর্ধ্বভঙ্গ বরাবর আর একটা নদী তৈরি হবে যেটাকে বলা হবে এই পরবর্তী নদী,
যেটা প্রবাহের দিক এই অনুগামী নদীর দিকে। এবারেতে এই যে 3 রকমের যে নদী তৈরি হলো, দেখো এই প্রধান অনুগামী নদী, তির্যক অনুগামী নদী এবং পরবর্তী নদী, এটার সমন্বয়ে এই ভাঁজ গঠনেতে এই জাফরি রূপী জলনির্গম প্রণালী গড়ে ওঠে। অর্থাৎ এই যে দেখো এখানেতে যে জিনিসটা, এই যে এটা তো পরবর্তী নদী, এই জায়গাটাতে পরবর্তী নদী তৈরি হয়েছে, এই যে পরবর্তী নদী এইটা, আর এটা আমাদের প্রধান অনুগামী নদী, আর এটা তির্যক অনুগামী নদী। তো এইখানেতে এই যে জায়গাটা দেখো তৈরি হচ্ছে, এই যে এখানটাতে একটা জাফরির মতন এরকম খোপ তৈরি হয়ে গেছে এরকমভাবে, নিচের দিকটাতেও এরকম দেখো একটা জাফরির মতন এরকম খোপ তৈরি হয়েছে। তো এরকমভাবে এই যে ভাঁজের যে ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ যে এরকম যে থাকে, তো এইখানেতে যদি এরকম একটা পরবর্তী নদী তৈরি হলো, এই জায়গাটায় একটা অনুগামী নদী তৈরি হলো, এবার এর সঙ্গে বা তির্যক অনুগামী নদী এই দুপাশ থেকে এসে মিলিত হলো। আবার দেখো এখানটাতেও যদি একটা পরবর্তী নদী, আবারও এখানটাতে একটা অনুগামী নদী, এবং সেম একই রকমভাবে এখানেতেও তির্যক অনুগামী নদী, আবার এদিক থেকেও তির্যক অনুগামী নদী, এরকমভাবে যদি মিলিত হয়, তাহলে দেখো এই যে জায়গাগুলো হচ্ছে, এই জায়গাগুলোতে এক একটা এরকম জাফরির মতন চৌকো চৌকো খোপ তৈরি হয়ে যায়। দেখলে মনে হবে এই নদীগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে। তো এই যে জলনির্গম প্রণালীটা তৈরি করে বা নদী নকশাটা তৈরি করে এই ভাঁজ গঠনে, যেটাকে এই জাফরিরূপী জলনির্গম প্রণালী বলে। তো এবারেতে আসবো এই ভাঁজ গঠনেতে কি ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। তো প্রাথমিক পর্যায়েতে একদম ভাঁজ গঠন মানে তৈরি হওয়ার একেবারে প্রাথমিক পর্যায়ে এই ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা আর অধোভঙ্গে নদী উপত্যকা অবস্থান করে। অর্থাৎ এই যে ভাঁজ গঠনেতে এই এই যে ঊর্ধ্বভঙ্গ, এই ঊর্ধ্বভঙ্গতে কি হয় না, এই ঊর্ধ্বভঙ্গতে শৈলশিরা অবস্থান করে। এই ঊর্ধ্বভঙ্গের এই যে উঁচু যে অংশটা, এটা শৈলশিরা হিসেবে অবস্থান করে। আর এই যে অধোভঙ্গের যে জায়গাটা, এখানে উপত্যকা, বিশেষত নদী উপত্যকা হিসেবে এই জায়গাটাতে তৈরি হয়, কারণ এখান থেকে প্রধান অনুগামী নদী প্রবাহিত হয়। তো যে কারণে এই জায়গাটাতে নদী উপত্যকা তৈরি হয়ে থাকে। এটা স্বাভাবিক, মানে একদম শুরুতে এই অবস্থাটা দেখতে পাওয়া যায় ভাঁজ গঠনে। এবার সময়ের সঙ্গে সঙ্গে যখন ভূমিরূপের বিবর্তন হয়, তখন কি কি ভূমিরূপ তৈরি হয় দেখো। তো প্রথমত যেটা হয় কি, এই ঊর্ধ্বভঙ্গতে যেখানে আমরা শৈলশিরা দেখছিলাম, তো সময়ের সঙ্গে সঙ্গে সেই ঊর্ধ্বভঙ্গতে উপত্যকা সৃষ্টি হয়ে যায়। তো কীভাবে হয়, এই ঊর্ধ্বভঙ্গের মস্তক দেশ বরাবর তৈরি হওয়া যে পরবর্তী নদী, এটা আমরা দেখেছিলাম, এই যে পরবর্তী যে নদীটা, যেটা এই ঊর্ধ্বভঙ্গ বরাবর, এই ঊর্ধ্বভঙ্গের মস্তক দেশ বরাবর যে তৈরি হয়েছে, এই পরবর্তী নদীটা নিম্নক্ষয় করতে থাকে, এবং নিম্নক্ষয় করার দরুন কি হয় না, এইখানের এই যে অংশটা, এই অংশটাকে হচ্ছে ক্ষয় করে দেয়। ক্ষয় করে এই যে নদীটা, এই পরবর্তী নদী দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে এই জায়গাটাতে কেটে বসে যায়, এবং যার ফলেতে কি হয়, ওই উঁচু যে জায়গাটা আছে সেই জায়গাটা, মানে ধরো এই যে উঁচু যে জায়গাটা রয়েছে, ধরো এখান থেকে এই পরবর্তী নদীটা প্রবাহিত হয়েছে। তো এই পরবর্তী নদীটা যখন ক্ষয় করছে, ক্ষয় করার পরে কি হচ্ছে, আস্তে আস্তে এই যে উঁচু যে জায়গাটা, এই উঁচু জায়গাটা এরকমভাবে নিচু হয়ে যাচ্ছে এরকমভাবে। তো এই জায়গাটাতে এরকমভাবে এই যে জায়গাটা যেটা, এটা ক্ষয়ের ফলেতে ঠিক এরকমভাবে নিচু হয়ে এই নদীটা আরও সুপ্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এই নদীর যে উপত্যকাটি, এই উপত্যকাটি আরও সংকীর্ণ আর গভীর হয়ে এই উচ্চভূমিতে বসে যায় ক্ষয় হয়ে, যার ফলেতে এই ঊর্ধ্বভঙ্গতে কি হয় না, এই উপত্যকা সৃষ্টি হয়ে যায়। দেখো এই যে ছবিটা যেটা রয়েছে, এই ছবিটাতেই আমরা ব্যাপারটাকে আরেকটু ভালো করে বুঝে নিই। তো দেখো এই যে পরবর্তী যে নদীটা এখান থেকে গিয়েছে, এই পরবর্তী নদীটা নিম্নক্ষয় করছে, এবং নিম্নক্ষয় করার জন্য দেখো এই জায়গাটাতে তো ভাঁজ গঠনের জন্য ঊর্ধ্বভঙ্গ তৈরি হয়েছে, এটা গাঠনিকভাবে তৈরি হয়েছে ঊর্ধ্বভঙ্গ। এবারেতে যখন এটা ক্ষয় হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, এই জায়গার এই যে অংশটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। যত ক্ষয় হবে তত কি হবে, এই যে শৈলশিরাটা আছে, এই শৈলশিরাটা ক্ষয় হতে হতে নিচে আরও গভীরভাবে কেটে বসে যাবে নিম্নক্ষয়ের দরুন। তখন এই জায়গাটা দেখতে তখন ঠিক এরকম লাগবে, মানে পুরো ক্ষয় হয়ে যখন যাবে তখন এই জায়গাটা দেখতে এরকম লাগবে, মানে যেটা এইরকমভাবে উঁচু ছিল এই জায়গাটাতে এরকমভাবে সেই
নদীর ক্ষয়ের ফলে এই জায়গাটা আলটিমেটলি এরকম দেখাবে। তো এই যে যেখানেতে পরবর্তী নদীটার এই জায়গাটাতে উচ্চভূমি ছিল, বিশেষত শৈলশিরা ছিল ঊর্ধ্বভঙ্গ, সেই শৈলশিরাটা এই পরবর্তী নদীর ক্ষয়ের ফলে আস্তে আস্তে কেটে কী হবে না এইরকমভাবে নিম্নভূমি অর্থাৎ এই উপত্যকা একটা তৈরি করে দেবে। তো যেটাই এখানেতে বলা হয়েছে দেখো, প্রথম যেটা যে এই ঊর্ধ্বভঙ্গেতে উপত্যকা সৃষ্টি হবে, বিশেষত এই পরবর্তী নদীর যে উপত্যকাটি, যেটি এই শৈলশিরা বরাবর ঊর্ধ্বভঙ্গের যে শৈলশিরা, এই শৈলশিরা বরাবর প্রবাহিত হচ্ছিল, তার নিম্নক্ষয়ের জন্যে এইখানেতে এই ঊর্ধ্বভঙ্গে উপত্যকা সৃষ্টি হবে। এবার ঊর্ধ্বভঙ্গে উপত্যকা সৃষ্টির পরেতে তারপরেতে কি হবে না এই অধোভঙ্গে শৈলশিরা সৃষ্টি হবে, অর্থাৎ যে অধোভঙ্গটা নিচু ছিল সেটা উঁচু হয়ে যাবে। কিভাবে এটা হয় না, এই ঊর্ধ্বভঙ্গে অবস্থিত এই যে পরবর্তী যে নদী, এই নদীর যে নিম্নক্ষয় করার হার সেটা খুব দ্রুত হয়, যার ফলে এই অধোভঙ্গে যে প্রধান অনুগামী নদীটি প্রবাহিত হচ্ছিল, সেই প্রবাহিত হওয়া যে অনুগামী নদী, সেই অনুগামী নদীর থেকেও এই পরবর্তী নদীর নিম্নক্ষয় করার যে হার সেটা অনেক বেশি। তার ফলেতে কালক্রমেতে এই পরবর্তী নদীর উপত্যকা এই প্রধান নদীর উপত্যকা থেকে অনেক গভীরে অবস্থান করবে। আর এই পরবর্তী নদীর উপত্যকার বিস্তারের ফলে এই পাশে উঁচু স্থানে অবস্থিত প্রধান অনুগামী নদীর অববাহিকার আয়তন হ্রাস পেতে থাকবে। আর কখনো কখনো দেখা যায় যে এই প্রধান অনুগামী নদীটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যেতে পারে, আর ওই স্থানে শৈলশিরা মাথা উঁচু করে অবস্থান করে। দেখো এই যে বিষয়টা আছে এটাকেও এই ছবিটা দিয়েই আমরা বুঝবো। তো দেখো প্রথমেতে এখানেতে কি ছিল, দেখো এই যে জায়গাটা, এই জায়গাটাতে থেকে একটা নদী, এই যে অধোভঙ্গ ছিল, এই অধোভঙ্গতে একটা নদী উপত্যকা ছিল, অর্থাৎ এই প্রধান যে অনুগামী নদী সেই প্রধান অনুগামী নদীর উপত্যকা ছিল। আর পাশেতে দেখো এই যে ঊর্ধ্বভঙ্গ, এই ঊর্ধ্বভঙ্গতে পরবর্তী নদীর উপত্যকা ছিল। এবারেতে এইখানেতে কি হবে না এই পরবর্তী নদীর যে নিম্নক্ষয় করার যে হার সেটা প্রধান এই অনুগামী নদীর নিম্নক্ষয় করার হারের থেকে অনেক বেশি। তার ফলেতে যেটা হবে এইখানেতে যেটা ক্ষয়ের ফলেতে এই অংশটা আস্তে আস্তে অনেক গভীর হতে থাকবে। যেহেতু এর নিম্নক্ষয় করার হার বেশি, সেহেতু এর দ্রুত হারে এরমভাবে নিচের দিকে গভীর হয়ে কেটে বসে যাবে। সেই তুলনায় এই যে পাশের এই যে প্রধান যে অনুগামী নদী, এই পাশের অনুগামী নদী অতটা ক্ষয় করতে পারবে না, যার ফলে এ অনেকটা উঁচুতে অবস্থান করবে এবং গাঠনিকভাবে এটা সম্পূর্ণ উল্টে যাবে। অর্থাৎ গাঠনিকভাবে হওয়া উচিত ছিল এই ঊর্ধ্বভঙ্গে উচ্চভূমি, কিন্তু সেখানেতে দেখা যাচ্ছে যে ঊর্ধ্বভঙ্গে সেখানে অবনত হয়ে উপত্যকা তৈরি করছে। আর অধোভঙ্গতে নিম্নভূমি থাকার কথা ছিল, কিন্তু এই পাশের অঞ্চলটা গভীরভাবে কেটে নিচে বসে যাওয়ার দরুন কি হচ্ছে, এই অঞ্চলটা অনেকটা এই অধোভঙ্গের এই অঞ্চলটা তখন কি হবে অনেকটা উঁচুতে অবস্থান করবে। অর্থাৎ এই যে জায়গাটা হবে এই জায়গাটা তখন দেখতে ঠিক এরকম লাগবে, অর্থাৎ এই যে জায়গাটা যেটা থাকবে সেটা এরকম উঁচু হয়ে অবস্থান করবে। ঠিক আছে, অর্থাৎ এই যে পাশের যে জায়গাটা এখান থেকে এই পরবর্তী নদীটা গভীরভাবে কেটে বসে যাবে, কিন্তু সেই তুলনায় এই যে এখানে থাকা যে প্রধান যে অনুগামী যে নদীটা আছে তার উপত্যকা অতটা গভীর হবে না। তো যার কারণে এই জায়গাটায় অনেকটা উঁচু থাকবে। এবার এতে গাঠনিকভাবে কি হবে, এই জায়গাটায় তো ঊর্ধ্বভঙ্গ ছিল, দেখো এই ওপরের এই যে শিলার যে গঠনটা আছে, এই গঠনটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই যে জায়গাটা, এই জায়গাটায় গাঠনিকভাবে কি ছিল না এই ঊর্ধ্বভঙ্গ, মানে এইখানটাতে মানে ঊর্ধ্বভঙ্গ ছিল, তো যেটা ক্ষয় হয়ে গিয়েছে, এইখানটাতে নিচু হয়ে গেছে, অর্থাৎ এই ঊর্ধ্বভঙ্গেতে উপত্যকা তৈরি হয়ে গেছে। কিন্তু পাশের এই যে জায়গাটা যেটা অধোভঙ্গ ছিল, সেখানে অতটা দ্রুত ক্ষয় হওয়ার মানে না হওয়ার কারণে এই জায়গাটা উঁচু হয়ে রয়েছে, তো যে কারণে যেটা উচ্চভূমি বা শৈলশিরা হিসেবে অবস্থান করবে। তো এটা গেল দুরকম ভূমিরূপ। আর শেষেতে যেটা হয়ে থাকে দেখো, যেহেতু এই ঊর্ধ্বভঙ্গে উপত্যকা তৈরি হচ্ছে আর অধোভঙ্গে শৈলশিরা তৈরি হচ্ছে, সম্পূর্ণ বিপরীত হয়ে যাচ্ছে ব্যাপারটি, তখন কি হবে এই বৈপরীত্য ভূমিরূপ তৈরি হবে, অর্থাৎ এই বিপরীত ভূমিরূপ বা ইনভার্সন অফ রিলিফ যেটাকে আমরা বলি, তো সেইটা তৈরি হবে। অর্থাৎ এই ঊর্ধ্বভঙ্গের এই গাঠনিক শৈলশিরা বা উচ্চভূমির উপর যখন এই পরবর্তী নদীর উপত্যকা গঠিত হয় এবং অধোভঙ্গের গাঠনিক উপত্যকা বা নিম্নভূমির উপর যখন শৈলশিরা গঠিত হয়, তখন এই ভূতাত্ত্বিক গঠনের সাথে এই ক্ষয়জাত ভূমিরূপের সম্পূর্ণ বিপরীত
সম্পর্ক গড়ে ওঠে, যেটাকে এই বৈপরীত্য ভূমিরূপ বা ইনভার্সন অফ রিলিফ বলা হয়ে থাকে। তো পাশের এই ছবিটাতে দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো যে এইটা তো এই যে জায়গাটা, এই জায়গাটা তো ঊর্ধ্বভঙ্গ ছিল, তো এখানটাতে শৈলশিরা ছিল। এবার এখানেতে একটা পরবর্তী নদী তৈরি হয়েছে, যে পরবর্তী নদী ক্ষয় করে দেখো এই জায়গাটাকে এরমভাবে সম্পূর্ণ কেটে গভীর হয়ে বসিয়ে দিয়েছে। ক্ষয়ের ফলে যত সময় গিয়েছে এই জায়গাটা আরও গভীর হয়ে কেটে বসে গিয়েছে। এবার যেহেতু পরবর্তী নদীর ক্ষয় ক্ষমতা বেশি, পাশেতে থাকা এই যে অনুগামী যে নদীটি রয়েছে, এই অধভঙ্গ গঠনের ওপর থেকে দেখো এই যে অনুগামী নদী যেটা রয়েছে, এই অনুগামী নদীটার ক্ষয় ক্ষমতা অত বেশি না হওয়ার জন্য পাশের অঞ্চলটা কেটে বসে যাচ্ছে, সেই তুলনায় এই অঞ্চলটা অনেক উপরেতে থাকছে। তো আলটিমেটলি দেখা যায় যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা এইরকমভাবে এই অর্ধভঙ্গতেই থাকা অবস্থাতেই এরম উচ্চভূমি হয়ে অবস্থান করে, আর পাশের এই জায়গাটাতে এটা ঊর্ধ্বভঙ্গ সম্পূর্ণ কেটে যায়, এইখানকার ঊর্ধ্বভঙ্গের শিলাস্তরটা সম্পূর্ণ কেটে যায়, কেটে এইখানটাতে উপত্যকা হিসেবে বা নদী উপত্যকা হিসেবে অবস্থান করে। তো এটা ভূগাঠনিক দিক থেকে তো সম্পূর্ণ উল্টো। দেখো এই নিচেতে যে এই যে ভূগঠনটাকে দেখানো হয়েছে শিলাস্তরের, সেই ভূগঠন অনুযায়ী তো সম্পূর্ণ ব্যাপারটা উল্টো হয়ে গেছে। অর্থাৎ ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা থাকা উচিত ছিল, কিন্তু সেখানে নদীর ক্ষয়ের ফলে মানে উপত্যকা তৈরি হয়ে গিয়েছে, নিচু হয়ে গিয়েছে। আর অধভঙ্গতে যেখানেতে নদী উপত্যকা থাকার কথা ছিল, সেটা অতটা ক্ষয় হওয়া মানে পাশের অঞ্চলটা বেশি ক্ষয় হওয়ার জন্যে এই এই অনুগামী নদীর যে উপত্যকা যেটা ছিল সেটা আরও উঁচুতে অবস্থান করছে, যার ফলে এই জায়গাটাতে শৈলশিরা তৈরি হয়ে গিয়েছে, উচ্চভূমি তৈরি হয়ে গিয়েছে। তো যদি এইরকমভাবে এইরকম এই যে ভূমিরূপ, এটা ভাঁজ গঠনেতে দেখতে পাওয়া যায়। সময়ের সঙ্গে সঙ্গে যখন ভূমিরূপগুলো বিবর্তিত হয়, তখন এই ঊর্ধ্বভঙ্গে উপত্যকা এবং অধোভঙ্গে শৈলশিরা তৈরি হয়ে এই বৈপরীত্য ভূমিরূপ তৈরি করে থাকে। তো এই হলো আজকের ভিডিওর আলোচনা। তো ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।